আসসালামু আলাইকুম। ইজিলার্ন আজিজুল চ্যানেলে পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ আজিজুল ইসলাম। বরাবরের মতোই আমরা এসএসসি পদার্থবিজ্ঞানের একটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায়, সেটা হলো আলোর প্রতিফলন। এই প্রতিফলনের আমরা গত ক্লাসে দুটো লেকচার নিয়েছি, পার্ট 1 এবং পার্ট 2 এর। আজকে আমরা পার্ট 3 এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা নিয়ে আমি একটু কথা বলবো। অবশ্যই তোমরা বিশেষ করে পার্ট 1 এবং পার্ট 2 এর তুলনায় পার্ট 3টা কেন গুরুত্বপূর্ণ, কারণ এখানেই আমরা দর্পণের 6টি ছবি কত সহজে তৈরি করা যায় এবং এই 6টি ছবি অনেক বিস্তারিত না বুঝে একদম শর্টকাটে কিভাবে করা যায় তার একটা সূত্র আমরা শিখাবো। এবং এখান থেকে আমরা কিভাবে এসএসসি পরীক্ষায় যে গ নাম্বার এবং ঘ নাম্বার অঙ্কগুলো থাকবে সেগুলো আমরা এখান থেকে সলভ করব। অর্থাৎ আলোর অধ্যায় থেকে যে সৃজনশীল প্রশ্নটা তোমাদের থাকবে সেটা আলোর প্রতিফলন এবং প্রতিসরণ দুটো মিলিত হয়ে তার মধ্যে গ এবং ঘ নাম্বারের জন্য যে প্রশ্নগুলো দরকার আজকের পার্টে সেই প্রশ্নগুলি আসলে বেশিরভাগ আলোচনা করা হবে। অবশ্যই তোমরা আজকের ভিডিওটা একটু একদম শেষ পর্যন্ত কষ্ট করে দেখবে। অবশ্যই আজকের ভিডিওতে আসলে আছেটা কি, আছেটা আছে যে অবতল দর্পণ এবং উত্তল দর্পণ, এই দুটো দর্পণে বস্তু বিভিন্ন স্থানে রাখলে বিম্বটা কেমন হবে সেটা আমরা জ্যামিতিকভাবে দেখাবো এবং সেটা আমরা গাণিতিকভাবে দেখাবো। এবং তারপরে থাকবে যে বিবর্ধন, অর্থাৎ কতটুকু বাড়লো এবং কতটুকু কমলো এইটা, এবং শেষে থাকবে যে এই দর্পণগুলো আমরা কিভাবে ব্যবহার করছি। প্রথমেই চলে যাই যে দর্পণের মধ্যে একটা ছবির বিম্ব মানে ছবির প্রতিরূপ হয়, এটা তো আমরা জানি। এখন এটা যে কিভাবে হয় এবং আমি কি আসলে এটা জ্যামিতিকভাবে দেখাতে পারবো কিনা, হ্যাঁ, এগুলো জানার আগে তোমাদেরকে জানতে হবে যে দর্পণে আলো যাওয়ার সময় আলো কি কি নিয়ম মেনে চলে। আসো প্রথমে আমরা দেখি যে দর্পণগুলো আসলে কয়টা নিয়ম মেনে চলে। দর্পণগুলো সাধারণত 3টা নিয়ম মেনে চলে, কিন্তু 3টা আমি মনে করি 3টা না, তোমরা যদি 2টা মনে রাখো তাহলেই তোমরা 3টা মনে রাখতে পারবে। আসলে 3টা দেওয়া আছে বইয়ে, কিন্তু তোমরা মনে রাখবে 2টা। দেখো, সেটা উত্তল হোক অথবা অবতল হোক। আমি প্রথমে অবতলটা দিয়ে বুঝাচ্ছি, তারপরে আমি উত্তলের দিকে যাচ্ছি। এটা হলো অবতল। এটা হলো উত্তল। অবতলের বক্রতার কেন্দ্র মনে করো এটা, আর এটা মেরু পি সি, এবং এখানে একটা বিন্দু রয়েছে প্রধান ফোকাস এফ। অনুরূপভাবে উত্তল দর্পণের এটাও মনে করো যে এখানে বক্রতার কেন্দ্র সি, মেরু পি, প্রধান ফোকাস এফ। আমরা আগেই জেনেছি যে এই ফোকাস দূরত্বটা সাধারণত বক্রতার ব্যাসার্ধের অর্ধেক হয়, এই জন্য এফ বিন্দুটা সাধারণত সি বিন্দু এবং পি বিন্দুর একদম মধ্যবিন্দু নেওয়ার চেষ্টা করবে তোমরা যখন আঁকবে। এখন এখানে দুটো দর্পণ এঁকেছি। এখন এই দর্পণ দুটোতে আলোকরশ্মি কিভাবে পড়লে আলোকরশ্মি কিভাবে প্রতিফলিত হবে এটি আমরা দেখব। তোমাদের সব আলোকরশ্মি সম্পর্কে জানাটার দরকার নেই। তুমি একটা প্রতিবিম্বের ছবি আঁকার জন্য তোমাকে 3 ধরনের আলোকরশ্মির নিয়ম জানলেই তুমি যে কোনো ধরনের প্রতিবিম্বের ছবি আঁকতে পারবে। অবশ্যই মনে রাখবে 3 ধরনের, মানে 3 দিক দিয়ে যদি আপতিত রশ্মিটা যায় তাহলে সেটা 3 ভাবে প্রতিফলিত হবে। দেখো 3টা দিক কি কি? 3টা দিক হতে পারে, নাম্বার 1, এই হলো প্রধান অক্ষের সমান্তরাল বরাবর। তার মানে আমি লিখতে পারছি প্রধান অক্ষের সমান্তরাল।
বরাবর। আচ্ছা, এইভাবে যদি যায় কি হবে সেটা আমরা পরে জানতেছি। তার মানে এইভাবে একভাবে গেল, এটা নাম্বার 1। এবার নাম্বার 2টা কি? নাম্বার 2টা হলো যে এটা প্রধান অক্ষ দিয়ে গেল, যদি প্রধান অক্ষ দিয়ে না যায়, মানে প্রধান অক্ষের সমান্তরাল দিয়ে না যায়, তাহলে যদি কোনো আলোকরশ্মি প্রধান ফোকাস দিয়ে যায়, আলোকরশ্মি কোন দিক দিয়ে যাচ্ছে? প্রধান ফোকাস দিয়ে, তাহলে এর নাম্বার হলো 2। প্রধান ফোকাস বরাবর। এবং 3 নাম্বার হলো সে আলোকরশ্মিটা যদি বক্রতার কেন্দ্র বরাবর যায়, অর্থাৎ আলোকরশ্মিটা যদি এইভাবে যায়, এই যে বক্রতার কেন্দ্র দিয়ে আলোকরশ্মি গিয়েছে, তার মানে আমি 3 নাম্বার লিখতে পারছি। বক্রতার কেন্দ্র বরাবর, বক্রতার কেন্দ্র বরাবর। তাহলে এই 3 ভাবে আলোকরশ্মি গেলে তারা প্রতিফলনের পর কি হবে সেটা যদি তুমি জানো, তাহলে তুমি 6টা ছবি একদম অনায়াসে আঁকতে পারবে। ছবি আঁকার জন্য তোমাকে কোনো কষ্ট করতে হবে না। দেখো কি কি রয়েছে, একটু মনোযোগ দিই আমরা। তাহলে একটা একটা করে আমি তোমাদেরকে বলছি। সেটা হলো, যদি আলোকরশ্মিটা প্রধান অক্ষের সমান্তরালে যায়, দেখো এই যে সমান্তরাল, এখান থেকে এটার দূরত্ব যত, এখান থেকে এটার দূরত্ব তত, তার মানে আলোকরশ্মিটা এটা হলো প্রধান অক্ষের সমান্তরালে রয়েছে। অবশ্যই প্রধান অক্ষের সমান্তরালে রয়েছে, তাহলে আলোকরশ্মিটা এইভাবে দর্পণের উপর পড়ছে। এখন পড়ার পরে এটা তুমি মনে রাখবা যে আমরা আগেই জেনেছিলাম যে একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি, মানে প্রধান অক্ষের সমান্তরাল কোনো আলোকরশ্মি দর্পণে আপতিত হয়ে প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়েছে, এটা কিন্তু আমরা আগেই পড়েছি। তাহলে এই সমান্তরাল আলোকরশ্মিটা অবশ্যই এখানে যে প্রধান ফোকাসটা রয়েছে এই বরাবর চলে যাবে। তাহলে এটা হলো যে প্রধান অক্ষের সমান্তরাল বরাবর গেলে সেটা চলে যাবে কোথায়? প্রধান ফোকাস বরাবর। তার মানে প্রধান অক্ষের সমান্তরাল হলে, প্রধান অক্ষের যদি সমান্তরাল হয় তাহলে সেটা যাচ্ছে প্রধান ফোকাস দিয়ে। এখন পরেরটা আসছে, দেখো প্রধান ফোকাস বরাবর। আমি কষ্ট খুব কম করব, কষ্ট কম করলে তোমাদেরও কষ্ট কম হয়ে যাবে। দেখো আমি শুধু জাস্ট এর দিকটা চেঞ্জ করে দেব। দেখো তোমরা খাতা কলম নিয়ে বসে গেছো অবশ্যই, কিন্তু খাতা কলমে তোমাদের দ্বিতীয় ছবি আঁকতে হবে, কিন্তু আমার দ্বিতীয় ছবি আঁকতে হবে, আমি বুঝতে পারছি। আলোকরশ্মি প্রধান ফোকাস দিয়ে যদি যায় সেটা বের হয়ে যাবে কি বরাবর? প্রধান অক্ষের সমান্তরালে বরাবর। আবার বলছি, আলোকরশ্মি এই যেটা হলো প্রধান ফোকাস দিয়ে গিয়ে যে পথটা দিয়ে বেরিয়ে গেছে বা প্রতিফলিত হচ্ছে সেই পথটা হলো প্রধান অক্ষের সমান্তরাল। তাহলে ঠিক উপরে 1 নম্বরে যে ঘটনা ঘটেছে তার ঠিক উল্টোটা ঘটবে 2 নম্বরে। প্রধান অক্ষের সমান্তরাল বরাবর যদি যায় তাহলে সেটা যায় প্রধান ফোকাস বরাবর। আবার যদি প্রধান ফোকাস বরাবর যায় তাহলে সেটা প্রতিফলিত হবে কি? প্রধান অক্ষের সমান্তরাল বরাবর। এখন দুটো হয়ে গেল। 3 নম্বরটা আসলে তোমাদের না জানলেও হবে, মানে
তাহলে স্যার দিয়েছেন কেন? 3 নম্বরটা হলো যা তা। যা তা, দেখি যা তা কি। অর্থাৎ আমাদের এটা যখন শেষ হয়ে যায়, কোনো আলোকরশ্মি যদি এই বক্রতার কেন্দ্র বরাবর যায়, তাহলে এই বক্রতার কেন্দ্র বরাবর অর্থাৎ যে পথে যাবে সেই পথে ফিরে আসবে। তোমাকে অবশ্যই মনে রাখতে হবে প্রতিফলনের সূত্র কি বলেছিল, আপতন কোণের মান এবং প্রতিফলন কোণের মান সমান। তুমি মনে করো যে এইটা হলো কি রশ্মি? আপতিত রশ্মি। আচ্ছা, এটা তাহলে আপতন বিন্দু। এখন এখানে যদি লম্ব অঙ্কন করা যায়, লম্ব অঙ্কন করলে এই রেখাটাই হবে ওই বিন্দুটার উপর লম্ব। তাহলে এখানে আপতিত রশ্মি আর অভিলম্ব এর মধ্যবর্তী কোণ হলো 0 ডিগ্রি। তাহলে আপতন কোণ যদি 0 ডিগ্রি, প্রতিফলন কোণ কত হবে? প্রতিফলনের সূত্র অনুযায়ী বা স্নেলের সূত্র অনুযায়ী প্রতিফলন কোণেরও মান হবে 0। তাহলে প্রতিফলন কোণের মানটাও যদি 0 হয়, তাহলে সেই প্রতিফলিত রশ্মিটা কোন দিক দিয়ে যাবে? একদম এই অভিলম্বের উপর দিয়েই যাবে। তার মানে যদি বক্রতার কেন্দ্র বরাবর কোনো আলোকরশ্মি দর্পণে আপতিত হয়, তাহলে সেটা প্রতিফলিত হয়ে ঠিক ওই বক্রতার কেন্দ্র বরাবর আবার ফিরে যায়। অর্থাৎ যে পথে এসেছে সে পথে গিয়েছে। বক্রতার কেন্দ্র বরাবর আসলে বক্রতার কেন্দ্র বরাবর চলে যাবে। তাহলে দেখো একদম সহজ। আমাদের এখানে মূলত মনে রাখতে হচ্ছে 3টে স্থান। 1 প্রধান অক্ষের সমান্তরাল, 2 প্রধান ফোকাস, 3 জাতা বা বক্রতার কেন্দ্র। দেখো বক্রতার কেন্দ্র একদম পুরা স্বতন্ত্র, অর্থাৎ বক্রতার কেন্দ্র দিয়ে যদি আলো আসে তাহলে সেটা প্রতিফলিত হয়ে বক্রতার কেন্দ্র দিয়েই চলে যাবে। আচ্ছা, 2 নম্বরে আসি। যদি প্রধান ফোকাস দিয়ে আসে, প্রধান ফোকাস এবং প্রধান অক্ষের সমান্তরাল এই দুটো একজন আরেকজনের পরিপূরক, মানে একজন আরেকজনকে ছাড়া চলতে পারে না। অর্থাৎ এরকম টাইপের যে তুই যদি আমাকে এটা দেস তাহলে আমি তোকে এটা দিব, দুটো ফ্রেন্ডের মধ্যে এরকম শেয়ার, তাহলে এই দুজন আসলে ফ্রেন্ড। অর্থাৎ যদি বলে প্রধান ফোকাস দিয়ে আলো যায় তাহলে সেটা প্রধান অক্ষের সমান্তরালে যাবে। যদি বলা হয় প্রধান অক্ষের সমান্তরাল দিয়ে আলো যাচ্ছে তাহলে সেটা যাবে প্রধান ফোকাস দিয়ে। বাস, আমাদের 3টা শর্ত শেষ। শর্তগুলো আমি যদি মুছে দেই তাহলে আমার শর্তগুলো কি আসবে আমি একটু দেখি। এটা আমি অবতলে বুঝালাম, আবার তোমাদের উত্তলেও বুঝাবো। তাহলে আমি যদি অবতলের বিষয়টাই বলি, অবতলে আমরা কি শিখলাম? আলোক রশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরালে যায় তাহলে প্রতিফলিত হয়ে আলোক রশ্মি কোন দিক দিয়ে যাবে? প্রধান অক্ষের সমান্তরাল। তাহলে এর বন্ধুকে প্রধান ফোকাস, তাহলে আলোক রশ্মিটা যাবে প্রধান ফোকাস দিয়ে। এখন যদি বলি যে আলোক রশ্মি যদি প্রধান ফোকাস দিয়ে যায় তাহলে প্রতিফলিত আলোক রশ্মিটা যাবে প্রধান অক্ষের সমান্তরালে। তার মানে প্রধান ফোকাস ইজ ইকুয়াল টু প্রধান অক্ষের সমান্তরাল, প্রধান অক্ষের সমান্তরাল হলে প্রধান ফোকাস, প্রধান ফোকাস হলে প্রধান অক্ষের সমান্তরাল, প্রধান অক্ষের সমান্তরাল হলে প্রধান ফোকাস। ব্যাস, অর্থাৎ এই দুটোই একদম সহজ হিসাব। এরপরের টপিকসটা হলো যদি আলোক রশ্মি বক্রতার কেন্দ্র দিয়ে যায় তাহলে আলোক রশ্মি বক্রতার কেন্দ্র দিয়ে আসবে। এই ছিল আমাদের 3টা শর্ত অবতলে দেখানো হলো। এবার উত্তলে আসলে বিষয়টা কিরকম হবে? উত্তলেও দেখো, উত্তলে তো আলো এবার এই দিক থেকে আসতে পারবে না, আলো আসতে হবে ওই দিক থেকে। তাহলে এইটা যদি হয় প্রধান অক্ষ, তাহলে আমি বলছি প্রধান অক্ষের সমান্তরাল। প্রধান অক্ষের সমান্তরালের সাথে যেন কার সম্পর্ক ছিল? প্রধান ফোকাসের। তাহলে আমি যদি বলি ও স্যার প্রধান অক্ষের সমান্তরাল আসছে, এবার তাহলে প্রধান ফোকাস দিয়ে যাবে, কিন্তু না, প্রধান ফোকাস দিয়ে যাবে না, প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হবে। তাহলে আসছে বলে মনে হবে কি, এটা যে এইদিকে এটা এইদিকে বাড়াই দিব,
হ্যাঁ, এখানে মনে হচ্ছে যে কি এই রেখাটা এই জায়গা থেকে আসছে, এরকম মনে হচ্ছে। তার মানে নিয়ম কিন্তু ওইটাই, নিয়ম হলে ওইটাই যে প্রধান ফোকাস দিয়ে না গিয়ে প্রধান ফোকাস থেকে উল্টা দিকে আসছে, মানে ওখানে যা বলতেছি আসার সময় এখানে জাস্ট উল্টাভাবে আসতেছে। অনুরূপভাবে এখানে আবার দেখো, তাহলে এটা যদি হয় প্রধান অক্ষের সমান্তরাল বরাবর আসে, তাহলে সেটা এমনভাবে চলে যাবে যেন সেটা প্রধান ফোকাস থেকে চলে যাচ্ছে। আবার এই তীর চিহ্ন দুটো যদি চেঞ্জ করে দাও, কোনো আলোকরশ্মি যদি প্রধান ফোকাসের দিকেই আসে, তখন সেটা এখানে বাধা পেয়ে প্রধান অক্ষের সমান্তরালে চলে যাবে। এটা গেল দুইটা শর্ত। এবং 3 নম্বর শর্ত কি, কোনো আলোকরশ্মি যদি বক্রতার কেন্দ্র দিয়ে যায় না, কেন্দ্রের দিকে আসে, বক্রতার কেন্দ্রের দিকে যদি কোনো আলোকরশ্মি আসে, তাহলে এই যে এটা হলো বক্রতার কেন্দ্র, মনে করো যে এটা এইভাবে আঁকে দিই। হ্যাঁ, তাহলে এই আলোকরশ্মিটা বক্রতার কেন্দ্রের দিকে আসতেছে, এসে যে পথে আসবে সে পথে ফিরে যাবে। তার মানে এই যে ওই পথেই ফিরে যাবে, অর্থাৎ বক্রতার কেন্দ্রের দিকে আসলে বক্রতার কেন্দ্রের দিকেই ফিরে যাবে। এই হলো 3টা শর্ত। এখন এই 3টা শর্ত জানার পরে এখন আমরা বিম্বে চলে যাব, এবং বিম্বটা তো আমি জানি খুব সহজেই তোমরা যদি এই 3টে শর্ত বুঝে থাকো, খুব সহজেই তোমরা সেগুলো করতে পারবে। আসো, এটা বোঝার জন্য 6টা ছবি যে আছে, এই 6টা ছবি কার হবে? দেখো, আমাদের গোলীয় দর্পণ 2 রকমের রয়েছে, একটা হলো উত্তল, আরেকটা হলো অবতল। উত্তল দর্পণের ব্যাপারটা হলো তুমি বস্তুকে যেখানেই রাখো, বস্তুকে তুমি যে স্থানেই রাখো, বস্তুটা সর্বদা, তুমি বস্তুটাকে যেখানেই রাখো, উত্তল দর্পণের সামনে যে স্থানেই রাখো, বস্তুটা সবসময় হবে কি? অবাস্তব। এবং সবসময় এটা হবে ছোট, এবং এটা সবসময় কি হবে? সোজা। এবং এটা কি হবে? এটা হলো মেরু ও প্রধান ফোকাসের মাঝে অবস্থান করবে। তার মানে এর যেহেতু একদম ফিক্সড এটাই করবে, এই 4টা ছাড়া এর বিম্ব আর হবে না। তাহলে উত্তল দর্পণের জন্য একটা মাত্রই ছবি হবে, মাত্র একটা ছবি। এখন অবতল দর্পণের জন্য আমাদের কতগুলো ছবি হতে পারে? দেখো, অবতল দর্পণের জন্য এটা বাস্তব বিম্ব হতে পারে, এটা অবাস্তব বিম্ব হতে পারে, এটা সোজা হতে পারে, এটা উল্টো হতে পারে, এটা ছোট হতে পারে, এটা বড় হতে পারে, এটা সমানও হতে পারে, এটার অবস্থান যে কোনো স্থানে হতে পারে। অর্থাৎ একদম মেরু থেকে থেকে অসীম যে কোনো স্থানে হতে পারে। অর্থাৎ এই যে আমি যে যতগুলো বৈশিষ্ট্য দিচ্ছি, এই বৈশিষ্ট্য অনুযায়ী এটা এই বিম্বগুলোকে আমরা টোটাল 6টা ভাগে ভাগ করতে পারি। 6 ভাবে ভাগ করা যায়। এখন এই 6 ভাগ আমরা শিখব যে অবতল দর্পণে বস্তুকে যদি 6টি অবস্থানে রাখা যায়, তাহলে বস্তুটা 6 ধরনের বিম্ব তৈরি করে। 6 মানে 6 পজিশনের জন্য 6 প্যাটার্নের বিম্ব পাওয়া সম্ভব। আমরা সেটা নিয়েই আলোচনা করব। দেখো, আসলে 6 প্যাটার্ন কোথায় কোথায় হবে সেটা জানবো আমরা পরে। উত্তলটা আমরা দেখবো, তার আগে অবতল দেখিয়ে নিই। অবতলের এই অবস্থানগুলো দেখো, আমি এটা হলো একটা অবতল দর্পণ, মনে করে ধরে নাও এটা বক্রতার কেন্দ্র, আর মধ্যবিন্দুটা প্রধান ফোকাস,
পারা লাগানো, এটা পি। এই হলো অবতল দর্পণ। অবতল দর্পণের আগে তোমাকে খুঁজে বের করতে হবে আমি যে 6টা পয়েন্টের কথা বলেছি এই 6টা পয়েন্ট কোথায় কোথায় রাখবো। 6টা পয়েন্ট। তার আগে আমি এই হাতের কথা চিন্তা করি। 6টা পয়েন্ট আমার এখানে হাতে, আমি যদি এই 1টা আঙ্গুল, 2টা আঙ্গুল, 3টা আঙ্গুল, 4টা আঙ্গুল, 5টা আঙ্গুল, 5টা আঙ্গুল বসাই, 5টা আঙ্গুল, 2টো আঙ্গুলের মধ্যে ফাঁক কয়টা হবে, মানে 2টো আঙ্গুলের মাঝে একটা ফাঁক, 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 এই ফাঁকা জায়গা কয়টা হবে? 5টা বিন্দুর জন্য ফাঁকা জায়গা হবে, 5টা বিন্দুর জন্য ফাঁকা জায়গা হবে 4টা। এখন অনুরূপভাবে এখানে তোমাকে 6টা জায়গা সিলেক্ট করতে হবে। 6টা জায়গার জন্য তোমাকে আসলে চিন্তা করতে হবে 4টা বিন্দু। কটা বিন্দু চিন্তা করতে হবে? 4টা বিন্দু। আমি 4টা বিন্দু তোমাদেরকে এঁকে দেখাচ্ছি। এই হলো একটা বিন্দু, এই হলো একটা বিন্দু, এই হলো একটা বিন্দু, এই হলো একটা বিন্দু। এখন এই বিন্দুটাকে আমরা বলছি অসীম, এই বিন্দুটাকে বলতেছি বক্রতার কেন্দ্র, এই বিন্দুটাকে বলতেছি প্রধান ফোকাস। তোমরা যদি এইভাবে নির্ণয় করো তাহলে তোমাদের অবস্থানগুলো নির্ণয় করা সহজ হয়ে যাবে। দেখো এখানে বিন্দু কয়টা? এখানে বিন্দু 4টি। আচ্ছা, ফাঁকা স্থান কয়টি? ফাঁকা স্থান 3টি। তাহলে 4 3 কয়টি হয়ে যাচ্ছে? 60টি জায়গা হচ্ছে। আমি তো বলছি 6টি জায়গা লাগবে, 6টি অবস্থান লাগবে। খেয়াল করো, তুমি অসীমে কোনো বস্তুকে রাখতে পারবে, অসীমে রাখলাম, এটা অসীমে অনেক দূরে। তারপরে তুমি অসীম এবং বক্রতার মাঝে একটা বস্তুকে রাখতে পারবে, রাখলাম। এবার তুমি বস্তুটাকে বক্রতার কেন্দ্রে রাখতে পারবে, রাখলাম। এবার বস্তুটাকে তুমি বক্রতার কেন্দ্র আর প্রধান ফোকাসের মাঝে রাখতে পারবে, রাখলাম। এরপরে প্রধান ফোকাস এখানে রাখতে পারবে, রাখলাম। খেয়াল করো কয়টা হয়ে গেছে? 1 2 3 4 5টা জায়গা হয়ে গেছে। এরপরে প্রধান ফোকাস এবং মেরুর মাঝে রাখতে পারবো। এর প্রশ্ন আসতে পারে, স্যার মেরুতেও তো রাখতে পারবো। আর মেরুতে তো দর্পণ নিজেই রয়েছে, এই দর্পণের ভিতরে তুমি বস্তুকে কিভাবে রাখবে? তার মানে এখানে আমি 4টা পয়েন্ট আঁকতেছি। 4টা পয়েন্ট আঁকার পরে আমি মনে রাখবো 4টা পয়েন্টের মধ্যে মেরুতে কোনো বস্তু রাখা যাবে না। আমরা রাখতে পারবো কোথায়? অসীমে, বক্রতার কেন্দ্রে, প্রধান ফোকাসে, এবং এদের এই 4টা পয়েন্টের মাঝে যে 3টা ফাঁকা স্থান রয়েছে এই 3টা স্থানেও বস্তুকে রাখতে পারবো। তাহলে আমাদের যদি প্রশ্ন করে 6টা অবস্থান কি কি, তখন তুমি আগে পয়েন্টগুলো হিসাব করবা। 1 হলো অসীম, 2 হলো বক্রতার কেন্দ্র, 3 হলো প্রধান ফোকাস, 4 হলো মেরু। তার মানে 4 বাদ। তাহলে অসীম, বক্রতার কেন্দ্র, মেরু, এই 3টা অবস্থানে রাখা যাবে। আর কোথায় রাখা যাবে? আরো 3টা বাকি আছে, এই 4টা বিন্দুর মধ্যবর্তী জায়গাগুলো। তাহলে অসীম এবং বক্রতার কেন্দ্রের মধ্যবর্তী জায়গাকে কি বলবো? অসীম ও বক্রতার কেন্দ্রের মধ্যবর্তী স্থানে। আচ্ছা, বক্রতার কেন্দ্র আর প্রধান ফোকাস এর মাঝে কি বলবো? বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মধ্যবর্তী স্থানে। ঠিক প্রধান ফোকাস আর থাকবে মেরুবিন্দু, প্রধান ফোকাস এবং মেরুবিন্দুর মধ্যবর্তী স্থানে। তাহলে আমি যদি এখন হিসাবে যাই যে আমি হিসাবটা কিভাবে করব, দেখো আমাকে হিসাবটা করতে হবে এই মেরুর কাছ থেকে। মেরু এবং আমাদের অবস্থানগুলো দেখো, আমাদের অবস্থান এখানে একটা, ওই যে এখানে হিসাব করি, আমাদের অবস্থান দেখো কয়টা আছে? 6টা আছে না? হ্যাঁ, 6টা অবস্থান। 6টা অবস্থানের মধ্যে সবচেয়ে প্রথম অবস্থান এইটা ধরবা, অর্থাৎ দর্পণের কাছ থেকে এই অবস্থানটা থেকে ধরলা 1, তাহলে তারপর একটা ধরবো কি 2, তারপর একটা ধরবো 3, তারপরটা ধরবো 4, তারপরটা ধরবো 5, তারপরটা ধরবো 6, এবং আরো একটা অবস্থান আমি ধরে নিব। এই হলো 6টা অবস্থান। এখন বিম্ব দেখো, বিম্বটা কত হবে? এটা এত সহজ,
এত সহজ, তুমি সহজেই বুঝতে পারবে। দেখো তুমি যদি এই দিকে একটা অবস্থান ধরে নাও 7, এখন তোমার বিম্ব গঠন একদম পরিষ্কার হয়ে যাবে। পরিষ্কার হয়ে যাবে কি? তাহলে খেয়াল করো তো, 1 2 3 4 5 6 আর এটা হলো 7। এই তো এখানে আমি 6টা অবস্থানের জন্য 7টা জায়গা নিলাম, তার সাথে আরো একটা জায়গা যোগ করব, মানে আরো একটা জায়গাটা একটা সংখ্যা যোগ করব, 7-এর পরে আসতেছে 8। এই 8 তোমাকে তোমাকে এই পুরো বিম্বের ছবিগুলো আর্ট করতে সাহায্য করবে। আর্ট করতে সাহায্য করে। ব্যাপারটা খুব মজার যে তোমাকে 8 এই বর্ণটা তোমাকে ছবি, এই বিম্বের ছবি আর্ট করতে সাহায্য করবে। আসো এই আর্ট কিভাবে আমাকে সাহায্য করে আমি একটু দেখি। এখন এই আর্ট থেকে আমি যখন বস্তুকে প্রথম অর্থাৎ এই 1 নাম্বার অবস্থানে রেখে দিলাম, 1 নাম্বার অবস্থানে রেখে দিলে আমি এই যে 1 নাম্বার অবস্থানে রাখলাম, 8 থেকে 1 বাদ দিলে আমাদের আসতেছে 7। তাহলে দেখো তো ফলাফল 7। তার মানে বস্তু এখানে রাখলে তাহলে ফলাফলটা 7 পাচ্ছি। তার মানে 7 ছিল এইখানে, তাহলে বিম্ব এইখানে। তাহলে সূত্রটা কি দাঁড়াচ্ছে খেয়াল করো, 8 মাইনাস বস্তুর অবস্থান ইজ ইকুয়াল বিম্বের অবস্থান। ওয়াও, খুব জটিল একটা সূত্র হয়ে গেল। 8 মাইনাস বস্তুর অবস্থান ইজ ইকুয়াল টু বিম্বের অবস্থান। এবার আসো, আমি এবার বস্তুটাকে রেখেছি প্রধান ফোকাসে। প্রধান ফোকাসকে আমরা ধরে নিয়েছি 2, তাহলে বস্তুর অবস্থান হবে 2। দেখেছো কত আসবে অ্যান্সার? তোমরা তো জানো 8 থেকে 2 বাদ গেলে কত আসে? 6। খেয়াল করো তো 6 কোথায় আছে? ও স্যার 6 তো অসীমে রয়েছে। তার মানে আমি যদি কোনো বস্তুকে প্রধান ফোকাসে রেখে দেই তাহলে সেটা অসীমে তৈরি হবে। প্রধান ফোকাসে রেখে দিলে সেই বস্তুটা অসীমে তৈরি হবে। আমি দেখো এখানে এই যে প্রধান ফোকাসে বস্তু রাখলাম, বিম্ব তৈরি হলো অসীমে। আচ্ছা, যদি আমি এই যে প্রধান ফোকাস আর মেরুর মাঝে রাখি তাহলে বিম্ব তৈরি হয় কোথায়? বিম্ব তৈরি হচ্ছে দর্পণের পিছনে। এবার আমরা যদি 1 নাম্বার অবস্থান হয়ে গেল, 2 নাম্বার অবস্থান হয়ে গেল, এখন যদি আমরা 3 নাম্বার অবস্থানে যাই অর্থাৎ 3, অর্থাৎ বস্তুর অবস্থান আমি এখানে বসাবো 3। তাহলে 3 থাকলে কি হবে বলো তো? 8 থেকে 3 বাদ গেলে 5। তাহলে দেখো 3-এর জন্য তাহলে কত হবে? 5। তাহলে বস্তু যদি এখানে রাখি তাহলে বিম্ব হবে এখানে। তাহলে 1-এর জন্য 7, 2-এর জন্য 6, 3-এর জন্য 5। এখন বস্তুকে যদি 4-এ রাখি, বস্তুকে 4-এ রাখলে বিম্ব 4-এ, অর্থাৎ এখানে রাখলে এখানেই, এভাবে ঘুরতে থাকবে। আচ্ছা, বস্তুকে 4-এ না রেখে এবার যদি আবার 5-এ রাখি তাহলে 5 3। দেখো 5-এ রাখলে 3-এ চলে যায়, এই যে 3-এ রাখলে 5-এ, 5-এ রাখলে 3-এ, 3-এ রাখলে 5-এ, 5-এ রাখলে 3-এ। ওকে, এবার দেখো যে আমি যদি এবার 6-এ রাখি, 6 তাহলে আমাদের আসবে 2। দেখো আমি এবার 6-এ রেখেছি, 6-এ আসলে 6-এ রাখলে 2, 2-এ রাখলে 6, 6-এ রাখলে 2, 2-এ রাখলে 6। তাহলে 6 আর 2-এর বৃত্ত, 2 আর 6-এর বৃত্ত, 3 আর 5-এর বৃত্ত, 4 একা 1 আর 7 একা। এই তো আমাদের 6টা অবস্থান হয়ে গেল। অর্থাৎ 2-এ রাখলে 6 হবে, 6-এ রাখলে 2 হবে, 5-এ রাখলে 3 হবে, 3-এ রাখলে 5 হবে, 4-এ রাখলে 4 হবে, 1-এ রাখলে 7 হবে। এখন আসো 1 কি, 2 কি, 3 কি, 4 কি, 5 কি, 6 কি, 7 কি, এগুলো আমাদেরকে জানতে হবে। 1 হলো ওই যে প্রথমটা, এই যে
আমি যদি এই যে 4টা পয়েন্ট হিসাব করি, তুমি দেখবা যে আমার এটা যদি হয় মেরু, এটা হবে মেরুর পরে আছে প্রধান ফোকাস, এটা আছে বক্রতার কেন্দ্র, এটা আছে অসীম। তাহলে আমার এখানে পয়েন্ট 4টা পয়েন্ট আছে, কিন্তু ফাঁকা জায়গা রয়েছে 3টা। আমি কিন্তু 6টা ছবি যখন আঁকতে যাব তখন এই পয়েন্টটাকে আমি বাদ রাখবো। তাহলে এই যে এইখানে একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে, এই ফাঁকা জায়গাটার নাম কি? মেরু এবং প্রধান ফোকাসের মধ্যবর্তী স্থান। এই জায়গাটাকে আমরা ধরবো 1, তারপর এইটাকে ধরবো 2, এই মধ্যবর্তী জায়গাকে ধরবো 3, অর্থাৎ বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মধ্যবর্তী জায়গাটা বলবো 3। আবার বিন্দুটা ধরবো 4, সেটা হলো বক্রতার কেন্দ্র। আর বক্রতার কেন্দ্র আর প্রধান ফোকাস অসীমের মধ্যবর্তী জায়গাটাকে ধরবো আমরা 5, এবং এই অসীম জায়গাটাকে ধরবো 6। খেয়াল করেছো, পয়েন্টগুলো সাধারণত জোড় সংখ্যা ধরা হচ্ছে, 2, 4, 6। দেখো পয়েন্টগুলো জোড় সংখ্যা, 2 হলো প্রধান ফোকাস, 4 হলো বক্রতার কেন্দ্র, 6 হলো অসীম। আর বেজোড় সংখ্যাগুলো ধরা হচ্ছে ফাঁকা স্থান। দেখো মেরু এবং প্রধান ফোকাসের মধ্যবর্তী জায়গাকে 1 ধরা হচ্ছে, প্রধান ফোকাস আর বক্রতার কেন্দ্র মধ্যবর্তী জায়গাকে 3 ধরা হচ্ছে। এবার এই যে বক্রতার ব্যাসার্ধ এবং অসীমের মধ্যবর্তী জায়গাকে 5 ধরা হচ্ছে। 1, 3, 5 এগুলো হলো মধ্যবর্তী স্থান। 2, 4, 6 এগুলো হলো পয়েন্ট, অর্থাৎ বিন্দুর স্থান। এখন বস্তুকে 1-এ রাখলে 7-এ হবে, 2-এ রাখলে 6-এ হবে, 3-এ রাখলে 5-এ হবে, 4-এ রাখলে 4-এ হবে, 4-এ রাখলে 4-এ হবে, 5 রাখলে 3-এ হবে, এবং 6-এ রাখলে 2-এ হবে। এই ছিল আমাদের একদম শর্টকাট টেকনিক। এবার আমরা জ্যামিতিকভাবে একটু দেখাবো যে আসলে এগুলো আমি যে বললাম সেগুলো ঠিকঠাকভাবে হয় কিনা। এই সূত্রটা অবশ্যই মনে রাখবে, 8 মাইনাস বস্তুর অবস্থান ইজ ইকুয়াল টু বিম্বের অবস্থান। হ্যাঁ, আমরা এখানে বক্রতার কেন্দ্র, এখানে প্রধান ফোকাস নিয়ে নিলাম। এখন বলো কোনটা দিয়ে শুরু করবো, 6 দিয়ে না 1 দিয়ে? আমি 1 দিয়ে যদি শুরু করি, দেখো এটা হলো বস্তু। আমাদের ওই প্রথম 3টে শর্ত মনে আছে কিনা? প্রথম 3টে শর্ত ছিল প্রধান অক্ষের সমান্তরাল, নিয়ে ফেলি। তাহলে প্রধান অক্ষের সমান্তরাল, এই রেখাটা গিয়ে প্রধান ফোকাস দিয়ে চলে যাবে। আমি একটা শর্ত পালন করলাম। এবার যদি বলি প্রধান ফোকাস দিয়ে যায়, হ্যাঁ, প্রধান ফোকাস দিয়ে গেলে সমান্তরালে যাবে। তাহলে প্রধান ফোকাস দিয়ে, অর্থাৎ এই দিক দিয়ে যদি যায় তাহলে তো দর্পণ পাবে না। তার মানে প্রধান ফোকাস মানে এই যে এই লেভেল গিয়ে কিভাবে চলে যাবে? সে সমান্তরালে যাবে, কিন্তু এটা একটু আসলে তোমার জন্য আঁকাটা মনে হচ্ছে যে হ্যাঁ সমান্তরাল আঁকাটা কঠিন বা কিভাবে, অর্থাৎ বস্তুটা প্রধান অক্ষে প্রধান ফোকাসের সামনে থাকায় সেটার প্রধান ফোকাস দিয়ে যেতে পারতেছে না। প্রধান ফোকাস বরাবর, এইটা হলো বরাবর প্রধান ফোকাস, এই বরাবর যেতে পারছে, অর্থাৎ এই হলো প্রধান ফোকাস, এই হলো বস্তুটার মাথা, এই বরাবর গিয়ে প্রতিফলিত হয়ে, যেহেতু প্রধান ফোকাস আর প্রধান অক্ষের সমান্তরাল, বিষয়টা কিন্তু একটা আরেকটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, তাহলে সেটা সমান্তরালভাবে চলে গেল। অথবা তুমি যদি এটা না মানো, আরো একটা শর্ত আমাদের হাতে আছে। সেই শর্তটা কি বলতো? সেই শর্তটা হলো যদি বক্রতার কেন্দ্র দিয়ে যায়, যে পথে যাবে সে পথে ফিরে আসবে। আচ্ছা, যদি আমি এটা করি, এই যে বক্রতার কেন্দ্র, তাহলে বক্রতার কেন্দ্র দিয়ে তো যাওয়া সম্ভব না, কিন্তু এই বক্রতার কেন্দ্র থেকে আসা সম্ভব। আসলে এই পথে আসলে কি এই পথেই চলে যাবে, অর্থাৎ আলোকরশ্মি এখান থেকে এই পথে আসবে, এসে আবার এই পথেই চলে যাবে, ফেরত চলে যাবে। এরা আসলে কখনোই, দেখো এই জায়গাটা মোটা এবং এই জায়গাটা সরু, তার মানে এটা যত যাবে এইদিকে তত মোটা হতে থাকবে, অর্থাৎ এরা দুজন কখনোই মিলিত হবে না। কিন্তু এরা দুজন মিলিত হবে একটু সামনের দিকে বাড়ালেই। মনে করো এখানে গিয়ে মিলিত হয়েছে। তার মানে তুমি দেখো আমি কিন্তু বস্তুকে 1 নম্বর অবস্থানে রাখছি, বিম্ব কত নম্বর অবস্থানে চলে গেছে? 7 নম্বর অবস্থানে। আমি শুধু মাথা থেকে কিন্তু বিম্ব তৈরি করলাম, মাথা তৈরি করলাম। এখন ওখান থেকে জাস্ট আমি যদি নিচে নামিয়ে দিই, লম্ব অঙ্কন করি। এখন প্রশ্ন আসতে পারে লম্ব অঙ্কন করব কেন? কারণ এর পা থেকে যদি আলোকরশ্মি এই পথে যায়, দেখো এই পথে যদি যায়
তাহলে এটা তো বক্রতার কেন্দ্র বরাবর পথ, তাহলে যে পথে যাবে সেই পথেই ফিরে আসবে। তাহলে এটাকে যদি আমি পিছনের দিকে বাড়াই তাহলে এইখানে পাবো। তাহলে এই যে এইটাই হবে এই বস্তুটার বিম্ব। তাহলে এই বিম্বটার আকৃতি, প্রকৃতি, অবস্থান আমাকে লিখতে হবে, তিনটা জিনিস লিখতে হবে। অবস্থান, এটা হলো বিম্বের অবস্থান। তাহলে বস্তুকে যদি আমি কোথায় রাখি, প্রধান ফোকাস আর মেরুর মাঝে, প্রধান ফোকাস ও মেরুর মাঝে যদি রাখি তাহলে বিম্বের অবস্থান কোথায় হবে? বিম্বের অবস্থান হবে দর্পণের পিছনে, দর্পণের পিছনে। এবার আকৃতি কি হবে বলো তো? এটার চেয়ে এটা তুলনায় বড় হয়, তাহলে এই জন্য লিখতে পারবি বিবর্ধিত। এরপরে প্রকৃতি, আসলে এটা কিন্তু সত্যি সত্যিতে মিলিত হয়নি, টেনে মিলাতে হয়েছে, এই জন্য এটা হলো অবাস্তব। অবাস্তব এবং অবাস্তব স্বপ্ন দেখা সোজা, বাস্তবে কোনো কিছু করা খুবই কঠিন, কিন্তু সেই জিনিসটাই অবাস্তব স্বপ্নের মধ্যে দেখো অনেক সহজেই দেখতে পারবে। এই জন্য অবাস্তব জিনিসগুলো সোজা। মোটামুটি আমাদের 1 নম্বর জায়গা কমপ্লিট। এবার যখন আমি 2 নম্বর জায়গার কথা চিন্তা করব, দেখো দুই নাম্বার জায়গাটা হলো জোড় সংখ্যা। তাহলে এই যে প্রধান ফোকাসে যদি বস্তু রাখি, প্রধান ফোকাসে বস্তু রাখলে দেখো সমান্তরালে গেলে সেটা প্রধান ফোকাস দিয়ে যাবে, আর যদি বক্রতার কেন্দ্র দিয়ে যায় তাহলে সেটা ওই পথেই ফিরে আসবে, এই পথে গেলে এই পথে ফিরে আসবে। দেখো একদম সহজ। অর্থাৎ এটা প্রধান ফোকাস আছে, এটার মাথা থেকে সমান্তরালে আলোকরশ্মি গেল, সেটা প্রধান ফোকাস দিয়েই চলে গেল। আর এটা যদি বক্রতার কেন্দ্র বরাবর, এই বক্রতার কেন্দ্র বরাবর পড়ে, সেই তাহলে বক্রতার কেন্দ্র বরাবরই চলে যাবে। তুমি দেখেছো যে এটা এই দিকেও মিলবে না, ওটা ওই দিকেও মিলবে না, তাহলে এটাকে বলা হয় কি? অসীম। তাহলে ওই যে বস্তুর অবস্থানটা কোথায়, বস্তুকে আমরা যদি কি রাখি, প্রধান ফোকাসে রাখি, 2 নম্বর সূত্রের জন্য বস্তুকে প্রধান ফোকাসে রাখলে বিম্বের অবস্থান কোথায় হবে? বিম্বটা দেখো তো কোথায় হয়েছে, বিম্বটা হয়েছে অসীমে। আকৃতি কি হতে পারে? হ্যাঁ, আকৃতি এখানে অবশ্যই কি হবে, এটার তুলনায় যখন দূরে যাবে তখন বিবর্তিত হতে পারে, খর্বিত হতে পারে, বাস্তব হতে পারে, অবাস্তব হতে পারে, অনেক কিছুই হতে পারে। অর্থাৎ এদিকে ধরে নাও যে বিবর্ধিত, এটা হলো বিবর্ধিত। প্রকৃতি কি হতে পারে? প্রকৃতি অবাস্তব ও সোজা হতে পারে এবং বাস্তব ও উল্টো হতে পারে। হ্যাঁ, এটা ছিল আমাদের এই অবস্থানের জন্য আমাদের বৈশিষ্ট্য। এবার 2 নম্বর অবস্থান শেষ, এখন আমাদের 3 নম্বর অবস্থান। 3 নম্বর অবস্থানের জন্য কোথায়? প্রধান ফোকাস আর বক্রতার কেন্দ্রের মধ্যবর্তী জায়গা। আমি বলছি বেজোড় সংখ্যাগুলো সব ফাঁকা স্থানগুলো হয়ে থাকে, তাহলে আমরা এটা মুছে দিচ্ছি। এটা অল টাইম এই রেখাটা হবে প্রত্যেকটা বিম্বের জন্য। তাহলে এটা মুছবো না, আমরা এইটা মুছবো। এখন প্রশ্ন করতে পারো স্যার কেন হবে? কারণ প্রত্যেকটা বেলায় আমরা সমান্তরাল আঁকবো, এই রেখাটা সবসময় থাকবে। তাহলে আমরা যদি বস্তুটাকে এখানে আঁকি, তাহলে দেখো বস্তু থেকে সমান্তরাল আলোকরশ্মি গিয়ে প্রধান ফোকাস দিয়ে চলে আসবে। কারণ আরেকটা কোন দিক দিয়ে যাবে? আরেকটা যাবে এদিক দিয়ে। এখন এটা গেছে প্রধান ফোকাস দিয়ে, এই যে প্রধান ফোকাস দিয়ে যাওয়ার পরে এটা কি প্রধান অক্ষের সমান্তরালে চলে যাবে। তাহলে দেখো এখানে তৈরি হয়েছে, এইখানে লম্ব অঙ্কন করলে এই যে অর্থাৎ এটা হলো বক্রতার কেন্দ্র আর এইদিকে হলো অসীম। তাহলে বক্রতার কেন্দ্র অসীমের মধ্যবর্তী স্থানে বস্তুকে রেখেছি কত নম্বর অবস্থানে? 3-এ। তাহলে 3-এ রাখলে 8 - 3 = কত? 5। তাহলে 1 2 3 4, এই যে 5 নম্বর অবস্থান। হ্যাঁ, বস্তুকে যদি আমি কোথায় রাখি, বস্তুকে যদি বক্রতার প্রধান ফোকাস আর বক্রতার কেন্দ্রের মাঝে, ভুল করলাম, প্রধান ফোকাস ও বক্রতার কেন্দ্রের মাঝে যদি রাখি, তাহলে বিম্বের অবস্থানটা কোথায় হবে? বিম্বের অবস্থান হবে কোথায়?
এই যে বক্রতার কেন্দ্র আর অসীমের মাঝে, বক্রতার কেন্দ্র ও অসীমের মাঝে। বলো দেখো তো এটা ছোট না এটা ছোট? এইটা বস্তুটাই ছোট, বিম্বটা বিবর্ধিত। বিবর্ধিত তোমাদের আরেকটু ট্রিক্স শিখাচ্ছি। 3 থেকে 5 হয়েছে, খেয়াল করো। এটা ছিল 3 নম্বর অবস্থানে, 3 থেকে হয়েছে 5, মানে 8 থেকে 3 বিয়োগ করেছে, হয়েছে 5। দেখো 3 সংখ্যা ছোট না 5 সংখ্যা ছোট? হ্যাঁ, 3টা ছোট, তাহলে বস্তু ছোট বিম্ব বড়, এইটাই মনে রাখবা। তো এরকম 2 থেকে যখন 4 হয় বস্তু ছোট বিম্ব বড়, যখন 1 থেকে 7 হয় বস্তু ছোট বিম্ব বড়। এটা হয়ে গেল বিবর্ধিত। এখন এটা কি, এটা কি সত্যি সত্যি মিলিত হয়েছে? তাহলে সেটা অবাস্তব হবে না, এটা হবে বাস্তব ও উল্টো। দেখো উল্টো আছে, এটার মাথা উপরে, এটার মাথা নিচে। আমরা এটা কোন অবস্থান করে ফেললাম? 3 নম্বর অবস্থান। এবার আমরা 4 নম্বর অবস্থানে আসি। আমাদের এই রেখাটা হবে না, ওইটা তো আগেরটা থাকবেই। আচ্ছা, এটা মুছে দিলাম। অর্থাৎ সমান্তরালটা থাকবেই, সমান্তরাল প্রত্যেকটার ক্ষেত্রেই থাকতেছে। এই জন্য এইটা রেখা হলো কমন রেখা, প্রত্যেকটা বিম্বের জন্যই কমন। এখন আমরা বস্তুকে রাখতেছি এখানে, এবং মনে রাখবা এখানে যে এইটাই তোমার হলো সবচেয়ে কঠিন আমার কাছে মনে হয় যে এইটা করা, কারণ এইটা বিন্দুটা একদম এইখানেই মিলতে হবে, বিম্বটা এখানে। কারণ এটা হলো 4 নাম্বার পজিশন। 4 নাম্বার পজিশন হলো 8 - 4 = 4। তার মানে 4 নাম্বার পজিশনে বস্তু থাকলে বিম্ব 4 নাম্বার পজিশন। অনেক সময় দেখা যায় যে আকার কম বেশির কারণে এইদিকে বিম্ব হয়ে যায়, অনেক সময় এইদিকে বিম্ব হয়ে যায়, কিন্তু এটা এঁকে নিবা। এঁকে নেওয়ার পরে তাহলে এটা হলো সমান্তরাল আলোকরশ্মি গিয়ে সেটা প্রধান ফোকাস দিয়ে আসলো। ঠিক অনুরূপভাবে আরেকটা যদি প্রধান ফোকাস দিয়ে যায়, প্রধান ফোকাস দিয়ে গিয়ে সমান্তরাল যাবে। আবার সমান্তরাল গেলে এই যে এখানে মিলিত হবে, 2টা রেখা এখানে মিলিত হলো, এখান থেকে লম্ব অঙ্কন করলে এইটাই হয়ে গেল। তাহলে 4-এর জন্য 4, অর্থাৎ এটা যদি বক্রতার কেন্দ্রে বস্তু রাখি তাহলে বিম্ব হবে বক্রতার কেন্দ্রে। তাহলে বস্তুকে আমি কোথায় রেখেছি? প্রধান ফোকাসে না, আমি লিখেছি বক্রতার কেন্দ্রে। তাহলে বিম্বের অবস্থানও কোথায় হবে? বক্রতার কেন্দ্রে। আকৃতি কিরকম হবে? আকৃতি কি বড় ছোট হয়েছে? 4 4 বড় ছোট আছে না, আকৃতি কিন্তু সমান রয়েছে। দেখো আকৃতি তাহলে হবে কি? সমান। এবং প্রকৃতি কি হবে? নিশ্চয়ই প্রকৃতপক্ষে মিলিত হয়েছে, তাহলে এটা কি বাস্তব ও উল্টো। ওকে, এখন আমি এটা মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমি এখন 4 নাম্বার থেকে 5 নাম্বারে চলে যাব। 4 নাম্বার থেকে 5 নাম্বার, অর্থাৎ এই হলো বক্রতার কেন্দ্র, বিম্বটা তো এটা হবে না, বক্রতার কেন্দ্র, আর এটা হলো অসীম, এটা হলো প্রধান ফোকাস। হ্যাঁ, দেখো আমি যদি বস্তুটাকে এখানে রাখি, এটা কিন্তু 5 নাম্বার পয়েন্ট, তুমি অলরেডি অঙ্ক করে খুঁজে বের করতে পারো 5 থেকে। তার মানে 3 নাম্বার পয়েন্ট কি? এটা যদি 1 নাম্বার ফাঁকা জায়গা, এটা তাহলে 3, এটা তাহলে 5, তাহলে ফাঁকা জায়গাগুলো বেজোড় সংখ্যা, তাহলে এটা 1, এটা হলো 3। তাহলে বিম্ব অবশ্যই এইখানে হবে। তুমি আঁকার আগেই বুঝতে পারতেছো কিভাবে হবে, দেখি একটু। এটা তো সমান্তরালে গেছে, সমান্তরালে গিয়ে প্রধান ফোকাস দিয়ে গেছে। এখন যদি প্রধান ফোকাস দিয়ে যায়, প্রধান ফোকাস দিয়ে গেলে নিচে নেমে গেছে, প্রধান ফোকাস দিয়ে গেলে সমান্তরালে যাবে। তার মানে দেখো এটা 5 নাম্বার অবস্থানে রেখেছি, এটা বিম্বটা গঠিত হয়েছে 3 নাম্বার অবস্থানে। তাহলে আমি যে এখানে বলতেছি এই জায়গাটার নাম কি? বক্রতার কেন্দ্র এবং অসীমের মধ্যবর্তী জায়গা। বক্রতার কেন্দ্র ও, এখানে লিখতেছি বস্তুকে রেখেছি বক্রতার কেন্দ্র ও অসীমে। তাহলে বিম্বের অবস্থানটা কোথায় হবে? বিম্বের অবস্থান দেখো, বিম্বের অবস্থান হচ্ছে এখানে, বক্রতার কেন্দ্র আর প্রধান ফোকাসের মাঝে, বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের মাঝে। এখন বলো আকৃতি কি হবে? আকৃতি যদি আমি এই অঙ্ক থেকে বের করি যে 8, বস্তুকে রেখেছি 5-এ, বিম্ব পেয়েছি 3-এ, তাহলে 5 বড় নাকি 3 বড়? বস্তু বড় না বিম্ব বড়? হ্যাঁ, বস্তু 5, বিম্ব 3, তাহলে বস্তুর তুলনায় বিম্ব ছোট। তাহলে আমরা এখানে লিখবো সমানের জায়গায় খর্বিত। আর খর্বিত কি? এটা যেহেতু নিজেরাই মিলিত হয়েছে, তাহলে বাস্তব এবং উল্টো। আমি এবার বস্তুটাকে যদি একদম অসীমে রাখি, বস্তুটাকে যদি আমি কি রাখি? অসীমে রাখি,
বিম্ব কোথায় হবে বলো তো? বস্তুটাকে অসীমে রাখলে অসীম হলো 6, তাহলে বিম্ব হবে 8 থেকে 6 বাদ গেলে 2 হলো প্রধান ফোকাস। দেখো বের করে ফেলেছি আমরা। অর্থাৎ বস্তুকে অসীমে রাখলে প্রধান ফোকাস হবে। এটা মনে রাখতে হবে যে আমি এখান থেকে দুটো পয়েন্ট নিব, একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট। প্রথম পয়েন্টটা আমি যেটা নিব সেটা হলো এই বক্রতার যে প্রধান ফোকাস বরাবর নিব। প্রধান ফোকাস বরাবর যদি আমি নিয়ে যাই তাহলে প্রধান ফোকাস বরাবর নিলে ওটা চলে যাবে, কিন্তু প্রধান ফোকাস দিয়ে গেলে সমান্তরাল বরাবর যায়। এবার দ্বিতীয়টা আসবে বক্রতার কেন্দ্র বরাবর। দেখো বক্রতার কেন্দ্র বরাবর আসলে বক্রতার কেন্দ্র বরাবর ফিরে যাবে, তাহলে মানে প্রধান ফোকাস দিয়ে গেছে সেটা প্রধান অক্ষের সমান্তরাল হয়ে গেছে, আর যেটা বক্রতার কেন্দ্র বরাবর এসেছে সেটা বক্রতার কেন্দ্র বরাবরই চলে গেছে, এসেছে এই পথে গিয়েছে এই পথে। তাহলে এই জায়গায় যেটা ছেদ বিন্দু পেলাম এইটা থেকে এই যে দেখো অসীমে ছিল বস্তু, অসীমে ছিল বস্তু আর বিম্ব হলো প্রধান ফোকাসে। তাহলে বস্তুকে কোথায় রাখবো? আমি বস্তুকে রাখবো অসীমে, তাহলে বিম্ব হবে কোথায়? বক্রতার কেন্দ্র বাদ প্রধান ফোকাসে। এটা কি হবে? অবশ্যই খর্বিত হবে, শুধু খর্বিত না, অত্যন্ত খর্বিত, কারণ এটা অনেক দূর থেকে আসছে, অনেক বড় জিনিস এখানে এসে ছোট হয়। এই দেখো 8 - 6 = 2। দেখো 6 হলো এই অসীমের অবস্থান আর 2 হলো প্রধান ফোকাস। তাহলে বস্তু 6-এ রেখেছি, বিম্ব 2-এ পেয়েছি, বস্তু বড় বিম্ব ছোট। ক্লিয়ার? বুঝতে পেরেছি। এই হলো আমাদের 6টা ছবি ছিল। তোমরা অবশ্যই এই দর্পণে 6টা ছবি শেষ করলে। এখন বাকি রয়েছে যে আমাদের উত্তল দর্পণে সবসময় এক ধরনের ছবি পাওয়া যায় উত্তল দর্পণে। তারপর আবার পয়েন্টটা তোমাদের বলে দিচ্ছি। 1 নাম্বার পয়েন্ট হলো কি? মেরু এবং প্রধান ফোকাসের মধ্যবর্তী জায়গা। 2 নাম্বার কাকে বলে? প্রধান ফোকাস। 3 নাম্বার কাকে বলে? প্রধান ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মধ্যবর্তী জায়গা। 4 নাম্বার হলো বক্রতার কেন্দ্র। 5 নাম্বার হলো বক্রতার কেন্দ্র অসীমের মধ্যবর্তী জায়গা। 6 নাম্বার হলো অসীম। এরপরে তোমাকে সূত্র খাটাতে হবে 8 মাইনাস এই অবস্থানগুলো মাইনাস করো, যে ফলাফলটা আসবে সেটাই হলো বিম্বের অবস্থান। এখন উত্তলের ক্ষেত্রে, উত্তলের ক্ষেত্রে কি ঘটে? এটা সি, এটা এফ, ভিতরের দিকে পাড়া লাগানো থাকে। কারণ তুমি এখানে একটা বস্তু নিলে, নেওয়ার পরে এটা সমান্তরালে গিয়ে প্রধান ফোকাস থেকে, প্রধান ফোকাসে না গিয়ে প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হবে। আরেকটা তুমি পাঠালে কি বরাবর? বক্রতার কেন্দ্র বরাবর। তাহলে যে পথ আছে সেই পথে ফিরে যাবে। তাহলে এটা যদি সেই পথে ফিরে যায় তাহলে এদের মিলিত স্থল কোথায়? এখানে। ওইদিকে তো মিলবে না, এটা এইদিকে যাবে, এটা এইদিকে যাবে, এটা মিলবে না, এদেরকে টেনে মিলাতে হবে, অর্থাৎ এই জায়গায় মিলবে। দেখেছো বস্তুটা কত ছোট হয়েছে বিম্বের তুলনায়? মানে বস্তুটার তুলনায় বিম্বটা কত ছোট হয়েছে। এই ছোট বিম্বকে আমরা বলি খর্বিত বিম্ব। এই যে খর্বিত বিম্ব সবসময় উত্তল দর্পণে খর্বিত বিম্ব তৈরি হয়, এবং এই বিম্বটা অবশ্যই প্রধান ফোকাস এবং মেরু এফ আর সি এর মাঝামাঝি অবস্থানে হয়ে থাকে। এটাই ক্লিয়ার। এবং এটা কি হয়? এটা তো হলো অবাস্তব, এবং অবাস্তব হলে কি হয়? অবাস্তব হলে সেটা সোজা হয়। আমি মোটামুটি এটা বুঝতে পারলাম। এটাই ছিল আমার জ্যামিতিক গঠন। তাহলে আমরা জ্যামিতিক গঠনটা টোটালি শিখতে পারলাম। এরপরে আমাদের এর পরের লেকচারে আমরা তোমাদের সাথে ঠিক এটা গাণিতিকভাবে কিভাবে প্রকাশ করা যায় এবং এই গাণিতিক রুল দিয়ে কিভাবে অঙ্ক করা যায় সেটা করব। অবশ্যই সেই ভিডিওতে আমাদের অবশ্যই সাথে থাকবে, এবং তোমাদের সাথে আবার হয়তোবা আরও কোনো গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে দেখা হবে। সাথে থেকো। চ্যানেলটা নতুন যদি দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, যাতে পরবর্তী ভিডিওটা তুমি সবার আগে দেখতে পারো। সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে, ঘরে থাকার অনুরোধ জানিয়ে আমি আবার বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।